Hello my dear students of class 11, welcome you all once again to my class. এবং আজকের এই ক্লাসে আমি তোমাদের অ্যান অ্যাস্ট্রোলজার্স ডের টেক্সটের যতটা অংশ কভার করেছিলাম তার পরবর্তী অংশ আরও কিছুটা কভার করার চেষ্টা করব। গতদিন আমি যে অংশটা কভার করেছিলাম সেটা একদম ইনিশিয়াল পার্টটা, এবং যে পর্যন্ত আমরা পৌঁছেছিলাম সেই পর্যন্ত যা হয়ে গেছিলো তার শেষের দিকটা আমি আরেকটু ক্যাচ আপ করার চেষ্টা করছি। লেটস গো ফর দ্য টেক্সট অ্যানালিসিস। Half the enchantment of the place was due to the fact that it did not have the benefit of municipal lighting. Half the enchantment মানে ভুতুড়ে পরিবেশ, একটা ম্যাজিক্যাল বা ঐন্দ্রজালিক যে পরিবেশ, আলো ছায়া মিলে যে একটা আবছা ভুতুড়ে পরিবেশ ওখানে তৈরি হতো, সেই ভুতুড়ে পরিবেশের অর্ধেকটা ওয়াজ ডিউ টু ছিল এই কারণে যে ইট ডিড নট হ্যাভ দ্য বেনিফিট অফ মিউনিসিপ্যাল লাইটিং। পৌরসভার আলোর সুবিধা এই জায়গাটা পেত না, এবং সেই কারণেই এই জায়গাটা আলো ছায়ার একটা ভুতুড়ে পরিবেশ পেত বা এখানে তৈরি হতো। দ্য প্লেস ওয়াজ লিট আপ বাই শপ লাইটস। এই যে জায়গাটা যেটুকু আলোকিত হতো সেটা হতো দোকানের আলো থেকে। ওয়ান অর টু, এক দুজন দোকানির কী ছিল, হ্যাড হিসিং গ্যাস লাইটস। তাদের ছিল গ্যাসের আলো, যেখান থেকে কিন্তু হিস হিস করে শব্দ বেরোতো। অ্যাকচুয়ালি আমরা পরবর্তী সময়ে হ্যাজাকও দেখেছি, হ্যাজাক কেরোসিনে চলতো, তো সেখানেও আমরা একটা হিসিসানি শব্দ বা হিসিং সাউন্ড, শোঁ শোঁ শব্দ শুনতে পেতাম। তো পুরোনো দিনের গ্যাস লাইটেও সেরকমভাবে একটা সাউন্ড ছিল। সাম হ্যাড নেকেড ফ্লেয়ার্স স্টাক অন পোলস। কিছুজন আবার যে আলো ব্যবহার করতো সে আলোটা ছিল একটা লম্বা পোল বা খুঁটির উপরে, নেকেড ফ্লেয়ার্স অর্থাৎ একদম খোলা শিখা। মানে এটা দুটো হতে পারে, এক যেগুলো মোটামুটি কার্বাইড গ্যাসকে জলে দিলে নাকি একটা গ্যাস তৈরি হয়, সেই গ্যাসটা একটা পাইপ দিয়ে উপরে তুলে দিয়ে উপরে একটা শিখা জ্বালানো হয়, অথবা আরেকটা হতে পারে গ্রামের দিকে যে লম্ফ পাওয়া যায় বা ল্যাম্প, সেই লম্ফ বা কেরোসিন ল্যাম্পকে লাঠির ডগায় বেঁধে উপরে তুলে দিয়েছে এবং তার আলোয় ব্যবসা চলছে। তো সাম হ্যাড নেকেড ফ্লেয়ার্স স্টাক অন পোলস। ফ্লেয়ার মানে আমরা জানি অগ্নিশিখা বা ফ্লেম, তো লাঠির মাথায় বাঁধা ওই ফ্লেয়ার থাকতো তাদের আলোর সোর্স হিসাবে। সাম ওয়ার লিট আপ বাই ওল্ড সাইকেল ল্যাম্পস। কারো কারো দোকানে আবার পুরোনো দিনের সাইকেলের ল্যাম্প ব্যবহৃত হতো। এটা আমরা অনেকেই হয়তো দেখিনি। অ্যাকচুয়ালি একদম প্রথম দিকে সাইকেলে কিন্তু কেরোসিনের ল্যাম্প ব্যবহৃত হতো, সেটা এখানে ছবিতে আমি দেখাতে পারবো না, মানে অনস্ক্রিন। তোমরা যদি ইন্টারনেটে অর্থাৎ গুগলে গিয়ে সার্চ মারো ওল্ড সাইকেল ল্যাম্প, তাহলে দেখতে পাবে একটা অদ্ভুত দেখতে জিনিস ওখানে দেবে তোমাদের রেজাল্ট। তার সামনের দিকে একটা গোল কাঁচ থাকতো, পেছনের দিকে ওই কেরোসিন এর বাতি জ্বালানোর ব্যবস্থা থাকতো ঢাকা জায়গার মধ্যে, এবং তার ধোঁয়া বেরিয়ে যাওয়ার জন্য উপরে ফুটো ফুটো করা থাকতো, নিচে ছোট ওয়েল চেম্বার থাকতো, এবং সাইকেলের সঙ্গে অ্যাটাচ করার জন্য একটা সিস্টেম বা হোল্ডার মতো করা থাকতো। সেই ওল্ড সাইকেল ল্যাম্পকে সাইকেল থেকে রিমুভও করে আনা যেত, সেটাকে জেলে দিয়ে কেউ ব্যবসা করছে। অ্যান্ড ওয়ান অর টু লাইক দ্য অ্যাস্ট্রোলজার্স, ঠিক আছে, এবং অ্যাস্ট্রোলজার এর মধ্যে যারা একজন দুজন থাকতো, ম্যানেজড উইদাউট লাইটস অফ দেয়ার ওন। তো তারা কিন্তু চেষ্টা করতো আলো ছাড়াই নিজেদের কাজকর্ম বা ব্যবসা চালানোর। ইট ওয়াজ আ বিওয়াইল্ডারিং ক্রিস ক্রস। ক্রিস ক্রস মানে আমরা জানি দুটো রাস্তা যেখানে একে অপরকে ছেদ করে, সেই জায়গাটাকে আমরা ক্রিস ক্রস বলি, অনেকটা ক্রসের মতো দেখতে হয়, এবং এটা ওই ছেদনের কারণে। তো ইট ওয়াজ এ বিওয়াইল্ডারিং ক্রিস ক্রস অফ লাইট রেজ অ্যান্ড মুভিং শ্যাডোজ। তো এখানে ছিল একটা অদ্ভুত চলমান ছায়া এবং অল্প হালকা আলোর একটা গোলক ধাঁধা বা একটা অদ্ভুত পরিবেশ তৈরি হতো এই জায়গাটাতে। দিস সুটেড দ্য অ্যাস্ট্রোলজার ভেরি ওয়েল। এই পরিবেশটা অ্যাস্ট্রোলজার বা ওই হস্তরেখাবিদ বা জ্যোতিষকে পারফেক্টলি ম্যাচ করে দিত, একদম তার উপযোগী পরিবেশ ছিল। হোয়েন হি বিগ্যান ভেরি ওয়েল ফর দ্য সিম্পল রিজন, এই সরল কারণে বা সহজ কারণে, দ্যাট হি হ্যাড নট ইন দ্য লিস্ট ইন্টেন্ডেড টু বি অ্যান অ্যাস্ট্রোলজার, যে তিনি ন্যূনতমও চাননি, ইন দ্য লিস্ট মানে ন্যূনতম, হ্যাড ইন্টেন্ডেড চাননি, টু বি অ্যান অ্যাস্ট্রোলজার হতে, হোয়েন হি বিগ্যান লাইফ, জীবনের শুরুর দিকে তিনি কখনও দূরতম সম্ভাবনাতেও অ্যাস্ট্রোলজার হতে চাননি। ওকে, অ্যান্ড হি নো নো মোর অফ হোয়াট ওয়াজ গোয়িং টু হ্যাপেন টু আদার্স দ্যান হি নো হোয়াট ওয়াজ গোয়িং টু হ্যাপেন টু হিমসেলফ নেক্সট টাইম। এবং তিনি অন্যের জীবনে কি হতে যাচ্ছে সেটা এতটুকুও বেশি জানতেন না, কিসের তুলনায়, নিজের জীবনে কি হচ্ছে তার তুলনায়। অর্থাৎ তার নিজের জীবন যেরকম তার নিজের কাছে অচেনা, অন্যের জীবনে তার কাছে অচেনা, কিন্তু অন্যের কাছে তিনি অ্যাস্ট্রোলজার হিসেবে কী দেখাতেন, আমি তোমার ভবিষ্যৎ জানি, আমি কি ঘটতে চলেছি তোমার জীবনে সব জানি,
সব ব্যাপারে আমি ভবিষ্যৎবাণী করে দিচ্ছি, এরকম একটা অ্যাটিটিউড বা এরকম একটা অবস্থান নিতেন। কিন্তু লেখক বলছেন তিনি, এই অ্যাস্ট্রোলজার, ঠিক ততটাই অজ্ঞ ছিলেন অন্যের জীবন সম্পর্কে যতটা অজ্ঞ ছিলেন নিজের জীবন সম্পর্কে। এটাই ঘটনা। ম্যাক্সিমাম ক্ষেত্রে অ্যাস্ট্রোলজারদের একটা প্রশ্ন করবে যে আপনি তো সবার জীবন বলে দিচ্ছেন, আপনি কাইন্ডলি আমাকে বলুন আপনার জীবনে পরের 2 দিনে কি পরের 1 ঘন্টায় কি পরের 5 ঘন্টায় কী ঘটবে। তো বিষয়টা হচ্ছে এই জায়গাটাতে। এবার আমরা কি দেখছি না, তিনি নিজের সম্পর্কে ততটাই অজ্ঞ ছিলেন, অন্যের জীবন সম্পর্কে একই রকমভাবে যতটা অজ্ঞ ছিলেন নিজের জীবন সম্পর্কেও তাই। সো পরের মিনিটে তার নিজের জীবনে কী ঘটবে তিনি জানতেন না। হি ওয়াজ অ্যাজ মাচ এ স্ট্রেঞ্জার টু দ্য স্টার্স অ্যাজ ওয়ার হিজ ইনোসেন্ট কাস্টমার্স। তার যারা নিরীহ যারা কাস্টমার তাদের জীবনে তারার ভূমিকা কী। ওকে, তো আমরা জানি গ্রহ নক্ষত্র আমাদের জীবনে কী ভূমিকা পালন করে, এগুলো নিয়ে আমরা খুব উদ্বিগ্ন থাকি। এগুলো আমাদের মনে ঢুকে থাকা বা ঢুকিয়ে দেওয়া কুসংস্কার। এখান থেকে লক্ষ লক্ষ মাইল দূরে অবস্থিত তারারা আমার জীবনকে প্রভাবিত করবে, তাদের প্রভাবের দ্বারা তারা আমার ভাগ্য বদলে দেবে, এগুলো বোকামি ছাড়া আর কিছু না। তো কি বলছে যে হি ওয়াজ অ্যাজ মাচ এ স্ট্রেঞ্জার, তিনি ছিলেন ঠিক ততটাই একজন আগন্তুক মানে অজানা ব্যক্তি, অজ্ঞ ব্যক্তি তারাদের গতিবিধি সম্পর্কে, অ্যাজ ওয়ার হিজ ইনোসেন্ট কাস্টমার্স, তার যারা নিরীহ সরল বিশ্বাসী ক্লায়েন্ট বা খদ্দেররা তারা ব্যাপারে জানতো না, ঠিক তিনিও ততটাই জানতেন না বা অজ্ঞ ছিলেন। ইয়েট হি সেড থিংস, তা সত্ত্বেও তিনি এমন কিছু জিনিস বলতেন তাদের উদ্দেশ্যে, হুইচ প্লিজড অ্যান্ড অ্যাস্টনিশড এভরিওয়ান, যেটা তার সামনে যারা কাস্টমার হিসাবে আসতো তাদেরকে খুশি করতো এবং অবাক করে দিত সবাইকে। দ্যাট ওয়াজ মোর এ ম্যাটার অফ স্টাডি। এটা কেন পারতেন? এটা ছিল অনেক বেশি করে কিসের বিষয়? ভালোভাবে চর্চা করার বিষয়। ব্যাপারটা পড়াশুনো বলতে প্রচুর যে তিনি পণ্ডিত ব্যক্তি তা নন, হিউম্যান স্টাডি, মানুষকে বুঝে নেওয়ার ক্ষমতা, প্র্যাকটিস, দীর্ঘদিনের অনুশীলন এবং শ্রুড গ্রেস ওয়ার্ক, খুব চালাকিপূর্ণ অনুমান ক্ষমতা, মানুষকে দেখে তার মোটামুটি প্রবলেম আন্দাজ করতে পারার ক্ষমতা, তার সঙ্গে কথা বলা, তাকে কথা বলিয়ে নেওয়া, এসবের মধ্যে দিয়ে তার সম্পর্কে একটা ধ্যান ধারণা গেস করে নেওয়া এবং ভবিষ্যৎ বাণী কী হওয়া উচিত বা মানুষ কী শুনতে চায় সেই সম্পর্কে ধারাবাহিক প্র্যাকটিস করলে এটা যে কেউ পারবে। অল দ্য সেম, এটা মানে হচ্ছে তা সত্ত্বেও ইট ওয়াজ অ্যাজ মাচ অ্যান অনেস্ট ম্যানস লেবার অ্যাজ এনি আদার। তবুও বলতে হয় এটা অ্যাকচুয়ালি লোক ঠকানো, কিন্তু লোকটা সৎভাবে পরিশ্রম করতো। সৎভাবে পরিশ্রম করতো মানে কি? তার এই কাজের জন্য একটা খাটনি ছিল, কাস্টমারকে প্লিজ করা, যে কোনো কাজেই যার উদ্দেশ্যে কাজটা হচ্ছে তাকে প্লিজ করার ব্যাপার থাকে। তো ঠিক ততটাই ছিল একটা সৎ কাজ। সৎ বলতে লোক ঠকানোটাকে সৎ বলা হচ্ছে না, তার লেবারটাকে বলা হচ্ছে। ইট ওয়াজ মাচ অ্যান অনেস্ট ম্যানস লেবার অ্যাজ এনি আদার অ্যান্ড ইট ডিজার্ভ দ্য ওয়েজেস হি ক্যারিড হোম অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে। এবং দিনের শেষে যে মজুরিটা অর্থাৎ যে ইনকামটা তিনি করতেন বিভিন্ন কাস্টমারের কাছ থেকে পাওয়া টাকা, তিনি বাড়ি নিয়ে যেতেন ওই টাকা, সেই টাকা তার কিন্তু যোগ্য ছিল, মানে তার পেছনে পরিশ্রম করতেন তিনি এবং সেই পরিশ্রমের ফসল ছিল ওই মজুরি বা টাকা। হি হ্যাড লেফট হিজ ভিলেজ, তিনি তার গ্রাম ছেড়ে এসেছিলেন উইদাউট এনি প্রিভিয়াস থট অফ অর প্ল্যান, কোনো পূর্ব পরিকল্পনা বা ভাবনা ছাড়াই হঠাৎ করে গ্রাম ছেড়ে চলে এসেছিলেন। ইফ হি হ্যাড কন্টিনিউড দেয়ার, যদি তাকে গ্রামেই থাকতে হতো, তিনি যদি গ্রামের জীবনটা কন্টিনিউ করতেন, হি উড হ্যাভ ক্যারিড অন দ্য ওয়ার্ক অফ হিজ ফোর ফাদার্স, তাহলে তাকে তার পূর্বপুরুষ যারা তাদের কাজটাকেই ক্যারি অন করতে হতো। কী কাজ? নেমলি যথা টেলিং দ্য ল্যান্ড, জমি চাষ দেওয়া, লিভিং এইভাবে বেঁচে থাকা চাষবাস করে, ম্যারিং বিয়ে করা, অ্যান্ড রাইফেনিং ইন হিজ কর্নফিল্ড, চাষের ক্ষেত্রে শুধু ফসল পাকে না, মানুষের জীবনও পেকে যায়, অর্থাৎ ক্রমশ বৃদ্ধ হয়ে যাওয়া, আস্তে আস্তে করে ম্যাচিওর হওয়া, ওই কর্নফিল্ডেই তার জীবন কাটতো। অ্যান্ড ইন দ্য অ্যানসেস্ট্রাল হোম, পৈতৃক যে বাড়ি বা পৈতৃক ভিটে সেখানে তার জীবন কাটতো। ওকে, বাট দ্যাট ওয়াজ নট টু বি, কিন্তু ওটা হওয়ার ছিল না। সব মানুষের জীবন তো সমানভাবে চলে না, ফলে এটা তার জীবনে হওয়ার ছিল না। ইট ওয়াজ নট টু বি। হি হ্যাড টু লিভ হোম উইদাউট টেলিং এনিওয়ান, কাউকে কিচ্ছু না বলে তাকে বাড়ি ছাড়তে হয়েছিল কোনো বিশেষ পরিস্থিতিতে, সেই পরিস্থিতিটা আমরা পরে জানব। অ্যান্ড হি কুড নট রেস্ট টিল হি লেফট ইট বিহাইন্ড এ কাপল অফ 100 মাইলস, এবং বাড়ি থেকে চলে এসছেন তিনি অন্তত 200 কিলোমিটার পেরিয়ে, গ্রামকে ছেড়ে এসছেন অন্তত 200 কিলোমিটার পেছনে। সেই বাড়ি ছেড়ে আসার পরে বা যতক্ষণ তিনি প্রায় বাড়ি থেকে 100 মাইল, কিলোমিটার নয় এখানে মাইল দেওয়া রয়েছে, মানে প্রায় 300 কিলোমিটার যতক্ষণ না বাড়ি থেকে আসছে ততক্ষণ তিনি শান্তি পাননি।
অর্থাৎ তিনি চেয়েছিলেন যতটা দূরে সম্ভব বাড়ি থেকে চলে যেতে। ঠিক আছে, 300 কিলোমিটার কি এনাফ? না, 300 কিলোমিটার এনাফ হয়তো নয়, কিন্তু মোটামুটি একটা ডিস্টেন্স, মানে যদি ধরে নিই কাঁথি থেকে কলকাতা বেরিয়ে আরও প্রায় 150 কিলোমিটার, তো মোটামুটি একটা বড় ডিস্টেন্স। যতক্ষণ না তিনি কাভার করছিলেন ততক্ষণ তিনি শান্তি পাচ্ছিলেন না। হি কুড নট ফাইন্ড এনি পিস অর সাম কাইন্ড অফ রিলিফ ফর হিজ মাইন্ড। টু এ ভিলেজার ইটস এ গ্রেট ডিল। একজন গ্রামের মানুষের পক্ষে এটা একটা বিশাল ব্যাপার, কারণ গ্রামের মানুষেরা সচরাচর গ্রাম ছেড়ে বেশি দূরে যেতে ভালোবাসেন না বা তারা অভ্যস্ত থাকেন না। তাই একজন গ্রাম্য মানুষের পক্ষে এটা একটা বড় বিষয়। অ্যাজ ইফ অ্যান ওশান ওভারফ্লোড বিটুইন, এবং যেন ব্যাপারটা ছিল ওই মানুষটা এবং তার জন্মস্থান ওই যে গ্রাম দুটোর মধ্যে যেন একটা বিশাল সমুদ্র তৈরি হয়ে গেছে, একটা মহাসমুদ্র, মহাসাগর যেন তৈরি হয়ে গেছে। এই 300 কিলোমিটার মতো ডিস্টেন্স মনে হতো তার কাছে একটা মহাসমুদ্রের ডিস্টেন্সের মতো। হি হ্যাড এ ওয়ার্কিং অ্যানালিসিস অফ ম্যানকাইন্ডস ট্রাভেলস। মানুষের সমস্যা নিয়ে তার একটা বেশ কার্যকর, এখানে ওয়ার্কিং বলতে কার্যকর ব্যাখ্যা ছিল। অর্থাৎ মানুষের কী কী ধরনের সমস্যা থাকতে পারে, মানুষ কী কী সমস্যা নিয়ে জ্যোতিষের কাছে আসতে পারে, তার একটা মোটামুটি তার ব্যাখ্যা এবং সেটা কার্যকর ব্যাখ্যা তার কাছে ছিল। তিনি ওটা করতে পারতেন। কী কী নিয়ে মানুষ সচরাচর আসে? ম্যারেজ, বিয়ে সংক্রান্ত প্রবলেম, বিয়ের আগের প্রবলেম, বিয়ে হওয়ার পরে আরও বেশি জটিলতা সেগুলো নিয়ে, মানিটারি প্রবলেম, টাকা পয়সা হাতে আসছে না ইত্যাদি ইত্যাদি বিষয়, বা এলেও থাকছে না। অ্যান্ড দ্য ট্যাঙ্গলস অফ হিউম্যান টাইজ, মানুষের সম্পর্ক নিয়ে বিভিন্ন জটিলতা, ট্যাঙ্গলস মানে জটিলতা, কমপ্লেক্সিটিস, সেগুলো নিয়ে মানুষ সচরাচর জ্যোতিষের কাছে আসে। লং প্র্যাকটিস হ্যাড শার্পেন্ড হিজ পারসেপশন। তার এই আগাম ধ্যান ধারণা করে নেওয়া যে ক্ষমতাটা, পারসিভ করা বা উপলব্ধি করা আগে থেকে, এই ক্ষমতাটাকে আরও বেশি তীক্ষ্ণ করে তুলেছিল দীর্ঘকাল অনুশীলন। উইদিন 5 minutes হি আন্ডারস্টুড হোয়াট ওয়াজ রং। যে মানুষটা তার কাছে কাস্টমার হয়ে এসছে, তার জীবনে কী সমস্যা রয়েছে সেটা তিনি মিনিট 5-এর মধ্যেই বুঝে ফেলতেন। হি চার্জড 3 পয়সে পার কোয়েশ্চেন। প্রতি প্রশ্ন পিছু উত্তর দেবেন 3 পয়সা করে নিতেন। অ্যান্ড নেভার ওপেন্ড হিজ মাউথ টিল দ্য আদার হ্যাড স্পোকেন ফর অ্যাটলিস্ট 10 minutes। সামনের লোক অন্তত মিনিট 10 কথা না বলা পর্যন্ত তিনি নিজের মুখ খুলতেন না। একটা অদ্ভুত ভাবগম্ভীর পরিবেশে নিজের প্রতি একটা অদ্ভুত গাম্ভীর্য বজায় রেখে তিনি বসে থাকতেন। আসলে ওই সময়টা সামনের লোকটা ধারাবাহিকভাবে কথা বলে যাচ্ছে, মানে সেটা নিজের সমস্যা নিয়ে বলছে, আর এর ভেতরে অ্যানালিসিস চলছে। তো যতক্ষণ না সামনের লোকটা অন্তত 10 মিনিট নিজের সমস্যা নিয়ে কথা বলে দিত, ততক্ষণ ইনি মুখ খুলতেন না। হুইচ প্রোভাইডেড হিম এনাফ স্টাফ। এবং ওই 10 মিনিটের সময়টা, যে সময়টা সামনের লোকটা কথা বলে যাচ্ছে, তাকে যথেষ্ট উপাদান দিত, স্টাফ মানে এখানে মেটেরিয়াল, ফর এ ডজন আনসার্স অ্যান্ড অ্যাডভাইসেস। মোটামুটি ডজন খানেক উত্তর এবং উপদেশ দেওয়ার মতো মাল মেটেরিয়াল তিনি কালেক্ট করে নিতে পারতেন। হোয়েন হি টোল্ড দ্য পার্সন বিফোর হিম, এরকম মোটামুটি তার সম্পর্কে তথ্য পাওয়া হয়ে গেছে, তিনি অ্যানালাইজ করে নিয়েছেন লোকটা কেমন। তারপরে তিনি যখন চোখ খুলে তার হাতটা মেলে ধরে, অর্থাৎ সামনে যে লোকটা তার হাত মেলে ধরে, মানে হাতের দিকে তাকিয়ে যখন তিনি তাকে বলতেন, কী বলতেন? ইন মেনি ওয়েজ ইউ আর নট গেটিং দ্য ফুলেস্ট রেজাল্টস অফ ইউর এফার্টস। এটা খুব কমন একটা স্টেটমেন্ট, যে কোনো মানুষ সম্পর্কে বলাই যায় যে আপনি আপনার প্রচেষ্টার পূর্ণ ফল পাচ্ছেন না। এটা স্বাভাবিক। 100 মানুষের মধ্যে 100 মানুষেরই জীবনে এটা হয়। আমরা যদি 10টা ক্ষেত্রে এফার্ট নিই, হালি 2টো ক্ষেত্রে সাকসেসফুল হয়, একটা ক্ষেত্রে সাকসেসফুল হয়, 8টা থেকে 9টা ফেল করে, তাহলে আমার এফার্টসের আমি ফুল রেজাল্ট পাচ্ছি না। এটা তো বিশাল কিছু ব্যাপার নয়, এটা যে কেউ বলতে পারে। তো বিভিন্নভাবে আপনি আপনার কাজের বা আপনার প্রচেষ্টার পূর্ণ ফলশ্রুতি পাচ্ছেন না। 9 out of 10 হ্যাড ডিসপোজ টু আগ্রি উইথ হিম। ফলে 10 জনের মধ্যে 9 জন মানুষ এ ব্যাপারে আগ্রি করে যাবে, স্বাভাবিক। অর হি কোয়েশ্চেন্ড, অথবা তিনি প্রশ্ন করতেন, ইজ দেয়ার এনি উম্যান ইন ইউর ফ্যামিলি? আপনার পরিবারে কোনো মহিলা কি এরকম রয়েছে? অথবা মেবি ইভেন আ ডিস্ট্যান্ট রিলেটিভ, দূরের কোনো আত্মীয়া কি রয়েছে? হু ইজ নট ওয়েল ডিসপোজ টুয়ার্ডস ইউ, যে কিনা আপনার প্রতি খুব একটা সদয় নয়। এরকম প্রচুর মহিলা থাকতে পারে, মহিলা কেন পুরুষও থাকতে পারে, যারা আমাকে পছন্দ করে না, আমাদের পছন্দ করে না। ফলে এটা খুব কমন একটা কোয়েশ্চেন। অর ই গেভ অ্যান অ্যানালিসিস অফ ক্যারেক্টার, অথবা তিনি তার চরিত্র বিশ্লেষণ করতে বসে যেতেন। কারণ এতক্ষণে ওই লোকটার কথা শুনে, তার হাবভাব দেখে, তার বিভিন্ন সমস্যা বুঝে লোকটা কেমন ধরনের মানুষ একটা আন্দাজ করে নেওয়া যেত। এবারে তিনি বলতেন কি, মোস্ট অফ ইউর ট্রাবলস আর ডিউ টু ইউর নেচার। আপনার বেশিরভাগ সমস্যাই আপনার স্বভাবের কারণে। এটা নতুন কোনো কথা নয়, এটা প্রত্যেকের ক্ষেত্রেই তাই। হাউ ক্যান ইউ বি আদারওয়াইজ উইথ স্যাটার্ন হোয়ার হি ইজ। অথবা এরকম বলতেন, কীভাবেই বা আপনি অন্যরকম হবেন, কারণ শনি আপনার যেখানে অবস্থান করছে, শনির দশায় আপনি রয়েছেন, কি করে আপনার জীবন অন্যথা ঘটবে। ইউ হ্যাভ অ্যান ইম্প্যাচুয়াস নেচার, আপনার মন খুব রাগি উইথ আ রাফ এক্সটেরিয়ার,
বাইরের চেহারায় আপনি কিন্তু বেশ রাফ অ্যান্ড টাফ, খুব শক্তিশালী মানুষ, এবং ভেতরে কিন্তু আপনার একটা জোরালো ইম্পেচুয়াস ঝোড়ো একটা মানসিকতা রয়েছে, মানে আপনি যেন রাফ অ্যান্ড টাফ পার্সন। তো দিস এন্ডিয়ার হিম টু দেয়ার হার্টস ইমিডিয়েটলি। এই কথাটা শুনে যে লোকেরা এসে তার কাছে সমস্যার সমাধান পাওয়ার জন্য তাদের কাছে খুব প্রিয় হয়ে যেতেন এই অ্যাস্ট্রোলজার। কারণটা কি, ইভেন দ্য মাইল্ডেস্ট অফ আস, আমাদের মধ্যে সবচেয়ে নিরীহ লোকগুলো যারা, তারাও শুনতে ভালোবাসে, লাভস টু থিঙ্ক দ্যাট হি হ্যাজ এ ফরবিডিং এক্সটেরিয়ার, তার একটা মারাত্মক বাইরের চেহারা রয়েছে, আর লোকের মনে ভয় বা সম্ভ্রম ধরিয়ে দিতে পারে এরকম একটা চেহারা রয়েছে তার, এটা শুনতে প্রত্যেকেই ভালোবাসে। তো দ্য নাটস ভেন্ডার ব্লু আউট হিজ ফ্লেয়ার। আজকে যেদিনের ঘটনা বলা হচ্ছে, তো বাদাম বিক্রেতা তার অগ্নিশিখাটা বা আলোর শিখাটা নিভিয়ে দিল, অ্যান্ড রোজ টু গো হোম, বাড়ি যাওয়ার জন্য উঠে দাঁড়ালো। দিস ওয়াজ এ সিগন্যাল ফর দ্য অ্যাস্ট্রোলজার টু বান্ডল আপ টু, এবং এটা ছিল অ্যাস্ট্রোলজারের পক্ষে একটা সিগন্যাল যে তাকেও জিনিসপত্র এবার গোছাতে হবে। সিন্স ইট লেফট হিম ইন ডার্কনেস, কারণ বাদাম বিক্রেতা আলো অফ করা মানে এবার তিনি অন্ধকারে পড়ে যাবেন বা সে অন্ধকারে পড়ে যাবে, তাই তাকেও গোছাতে হবে। এক্সেপ্ট ফর এ লিটল স্যাপ্ট অফ গ্রিন লাইট কাছাকাছি কিছু থাকতো না, কেবল এক খণ্ড বা এক টুকরো যেন কোথাও থেকে সবুজ আলো এসে পড়তো, হুইচ স্ট্রেট, যেন কোথাও একটা পথ ভুলে এসে পড়তো, ইন ফ্রম সামহোয়ার, কোথাও থেকে, ওকে, অ্যান্ড টাচ দ্য গ্রাউন্ড বিফোর হিম, সে গ্রিন আলোটা এসে, সবুজ রঙের আলোটা এসে তার সামনে কোথাও একটু পড়তো। হি পিকড আপ হিজ কাউরি সেলস, এবং তিনি তার সেই কড়িগুলো গুছিয়ে নিতেন, অ্যান্ড প্যারাফার্নালিয়া, মানে আরও অন্যান্য ইকুইপমেন্টস। প্যারাফার্নালিয়া মানে বিভিন্ন জিনিসপত্র যেগুলো আমাদের কাজে লাগে, আমাদের কোনো পার্টিকুলার প্রফেশনের জন্য, সেগুলো তিনি গুছিয়ে নিতেন। অ্যান্ড ওয়াজ পুটিং দেম ব্যাক ইন্টু হিজ ব্যাগ, এবং সেগুলোকে গুছিয়ে রাখতেন কোথায়, তার ব্যাগে। হোয়েন দ্য গ্রিন স্যাপ্ট অফ লাইট ওয়াজ ব্লটেড আউট, এবং ইতিমধ্যে গ্রিন স্যাপ্ট অফ লাইট বা ওই যে আলোর একটা ফালি এসে পড়েছিল সেটাও ব্লট আউট করে যেত, উধাও হয়ে যেত বা মুছে যেত। হি লুকড আপ, তো সে সেটা আজকে মুছেও গেল সেটা, ঠিক আছে। এবং তিনি তাকালেন উপরের দিকে, অ্যান্ড স এ ম্যান স্ট্যান্ডিং বিফোর হিম, ওই অন্ধকারে একজন লোক তার সামনে এসে দাঁড়িয়েছে। হি সেন্সড, তিনি আন্দাজ করে নিলেন, এ পসিবল ক্লায়েন্ট, একজন সম্ভাব্য খদ্দের তার কাছে এসছে, অ্যান্ড সেড, ইউ লুক সো কেয়ারওয়ার্ম, আপনাকে দেখে তো খুব উদ্বিগ্ন মনে হচ্ছে। অ্যাস্ট্রোলজারের কাছে যে আসে সে উদ্বেগ নিয়েই আসে, এটা খুব কমন সেন্স। তো আপনাকে দেখে তো খুব উদ্বিগ্ন মনে হচ্ছে। ইট উইল ডু ইউ গুড টু সিট ডাউন ফর এ হোয়াইল অ্যান্ড চ্যাট উইথ মি, তো আপনি যদি এখানে একটুক্ষণ বসেন এবং আমার সঙ্গে কথা বলেন তাহলে আপনার ভালোই হবে, ওকে। ইট উইল ডু ইউ গুড, আপনার ভালো হবে, টু সিট ডাউনে, বসে যাওয়া, ফর এ হোয়াইল, কিছুক্ষণের জন্য, অ্যান্ড চ্যাট উইথ মি, আমার সঙ্গে কথা বলেন। দ্য আদার গ্রাম্বলড সাম ভেগ রিপ্লাই, বিড়বিড় করে অসন্তোষ ভরে কিছু একটা রিপ্লাই দিল, শোনা গেল না। গ্রাম্বলিং মানে টু সে সামথিং ইন সাম ম্যাটারিং ওয়ে উইথ সাম কাইন্ড অফ ডিসস্যাটিসফ্যাকশন। দ্য অ্যাস্ট্রোলজার প্রেসড হিজ ইনভিটেশন, তো অ্যাস্ট্রোলজার আবার একটু জোরালোভাবে তার ইনভিটেশনটা জানালেন, আরে বসুন না। whereupon the other thrust his palm under his nose, যে কথা শুনে ওই লোকটি তার হাতটা প্রায় এর নাকের কাছে এনে মেলে ধরল, সেইং, ইউ কল ইউর সেলফ অ্যান অ্যাস্ট্রোলজার, আপনি নিজেকে একজন অ্যাস্ট্রোলজার বলেন। দ্য অ্যাস্ট্রোলজার ফেল্ড চ্যালেঞ্জ, অ্যাস্ট্রোলজার বা এই হস্তরেখাবিদ বা জ্যোতিষ বুঝলেন তার প্রতি একটা চ্যালেঞ্জ আসতে চলেছে, অ্যান্ড সেড, এবং বললেন, টিল্টিং দ্য আদার্স পাম টুয়ার্ডস দ্য গ্রিন স্যাপ্ট অফ লাইট, ওকে, যে গ্রিন স্যাপ্ট অফ লাইটটা ব্লট করে গেছিলো, ঠিক আছে, সেটা আবার হয়তো ফিরে এসছে। তো কী বলছে যে মানে অ্যাকচুয়ালি ব্লটিংটা হয়েছিল অন্য কারণে, গ্রিন স্যাপ্ট অফ লাইট যেটা পড়ছিল সেটাকে কেউ গার্ড করে দাঁড়িয়েছিল, মানে ওইটা মুছে গেছিলো, যে আলোর যে সোর্স যেখান থেকে আলোটা আসছিলো তার রাস্তাতে যদি কেউ দাঁড়িয়ে যায় লাইটটা দেখা গেল না, তাহলে কে দাঁড়িয়েছিল না, ওই লোকটা এসে দাঁড়িয়ে গেছিলো, তাই আলোটা মুছে গেছিলো। তো এর হাতটা নিয়ে ওই সবুজ আলোর দিকে মেলে ধরলেন, ওকে, উল্টো করে, টুয়ার্ডস দ্য গ্রিন স্যাপ্ট অফ লাইট। ইউরস এই যে নেচার, আপনার স্বভাবটা হচ্ছে না, এরকম কিছু বলতে যাচ্ছিলো, সে তখন বলে, ও স্টপ দ্যাট, এগুলো বন্ধ করো তো। দ্য আদার সাইড, অন্যজন বলে উঠলো, টেল মি সামথিং ওয়ার্থ ওয়াইল, দরকারি বা কাজে লাগবে এরকম কিছু বলো। আর ফ্রেন্ড ফেল্ড ফিকড, আওয়ার ফ্রেন্ড মিনস আওয়ার অ্যাস্ট্রোলজার ফেল্ড ইরিটেটেড, বিরক্ত বোধ করলেন। আই চার্জ অনলি 3 পাইস পার কোয়েশ্চেন, আমি প্রত্যেক প্রশ্নের জন্য কেবল 3 পয়সা নিই, অ্যান্ড হোয়াট ইউ গেট অট টু বি গুড এনাফ ফর ইউর মানি, এবং আপনি যে পয়সাটা আমাকে দেবেন তার যথোপযুক্ত আপনি রিটার্ন মূল্য হিসাবে পেয়ে যাবেন। অ্যাট দিস দ্য আদার উইথড্র হিজ আর্ম, এটা শুনে যার হাত ইনি মেলে ধরেছিলেন অর্থাৎ সেই স্ট্রেঞ্জার, তিনি তার হাতটা টেনে ফিরিয়ে নিয়েছেন এবং টুক আউট অ্যান্ড আনা 1 আনা পয়সা বের করলেন, অ্যান্ড ফ্লাং ইট আউট টু হিম, তার দিকে ছুঁড়ে দিলেন।
অ্যান্ড সেইং বলে এই কথা বলে কী বলে, আই হ্যাভ সাম কোয়েশ্চেন্স টু আস্ক, আমার কিছু প্রশ্ন জিজ্ঞেস করার রয়েছে। ইফ আই প্রুভ ইউ আর ব্লাফিং, যদি আমি প্রমাণ করতে পারি তুমি ধাপ্পাবাজি করছো, মিথ্যা কথা বলছো, ইউ মাস্ট রিটার্ন দ্যাট আনা টু মি উইথ ইটস ইন্টারেস্ট, সুদসহ আমাকে ফেরত দিতে হবে। এ তখন পাল্টা বলেছে, ইফ ইউ ফাইন্ড মাই আনসার স্যাটিসফ্যাক্টরি, যদি তুমি আমার উত্তরগুলোকে সন্তোষজনক দেখো, উইল ইউ গিভ মি 5 রুপিস, তুমি কি আমাকে 5 টাকা দেবে? তো এক্স্যাক্টলি আমরা এখানটায় আজকে থামবো। আমরা পরের দিন বাকি অংশটা শেষ করে নেওয়ার অবশ্যই চেষ্টা করব। গল্পটা কিন্তু আস্তে আস্তে ক্লাইম্যাক্সের জায়গায় যাচ্ছে, অর্থাৎ পুরো গল্পের যে মূল মিনিং বা তার যে ঘটনাচক্রের যে তীব্রতম জায়গা, সেই জায়গার দিকে আমরা আস্তে আস্তে এগোচ্ছি এবং ডেফিনেটলি ইট ইজ গোয়িং টু হ্যাভ সাম ইন্টারেস্টিং এন্ড। সো আজকে ক্লাস এখানেই শেষ করব, দেখা হচ্ছে পরের ক্লাসে। সবাই ভালো থেকো, স্টে ওয়েল, স্টে কানেক্টেড বিটুইন দ্য নেক্সট ক্লাসেস।